হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রিয়া। আমি আজ আবারও হাজির হয়েছি ভূগোলের একটি টপিক বাংলায় আলোচনা করার জন্য। আমি যে টপিকটা তোমাদের আজ আলোচনা করব সেটা খুব সহজবোধ্য এবং খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো বন্ধুরা, আমরা সবাই জানি পৃথিবীর উপরিভাগ কোথাও উঁচু আবার কোথাও নিচু, অর্থাৎ সব জায়গায় সমতল বা সব জায়গায় উঁচু নয়। একটা বন্ধুর ভূপ্রকৃতি আমরা লক্ষ্য করতে পারি পুরো সমগ্র পৃথিবী জুড়ে। এবার এই উঁচু যে অঞ্চলগুলো রয়েছে এখান থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে পদার্থগুলো নিচু অংশে সঞ্চয় হতে থাকে। নানারূপ প্রাকৃতিক শক্তিগুলো সেগুলো ক্ষয়কার্যটা চালায়। এইভাবে একটা ক্রমাগত আপেক্ষিক যে সমতলীকরণ বা লেভেলিং, এটার প্রচেষ্টা চলছে এবং এই প্রক্রিয়াটা চিরন্তন, অর্থাৎ এই প্রক্রিয়া কখনো থামে না। এটা ক্রমচলমান চিরন্তন একটি প্রক্রিয়া বা পর্যায়। আজ আমরা এই পর্যায় বা গ্রেড অর্থে পর্যায়ন বা গ্রেডেশন সম্পর্কে আলোচনা করব। গ্রেডেশন বা পর্যায়ন এই কথাটি এসেছে গ্রেড কথা থেকে। এই গ্রেড কথাটি ভূমিরূপবিদ জি.কে. গিলবার্ট সর্বপ্রথম ব্যবহার করেন। এখন এই পর্যায় বা পর্যায়ন জিনিসটা কি? পর্যায় বা পর্যায়ন জিনিসটা হলো সাধারণত ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ধীরে ধীরে এবং ক্রমান্বয়ে নদী তার ভারসাম্য অবস্থায় ফিরে আসে। নদীর ক্রমান্বয়ে ভারসাম্য অবস্থায় পৌঁছানোই হলো পর্যায়ন। ভূগোলে এই পর্যায়ন বা ক্রমায়ণ জিনিসটা কি? ভূগোলের ক্ষেত্রে এই পর্যায়ন বা ক্রমায়ণ বলতে বোঝায় ক্ষয়কাজের মাধ্যমে উচ্চভূমি এবং সঞ্চয় কাজের মাধ্যমে নিম্নভূমির সমতলীকরণের প্রক্রিয়া। এই সমতলীকরণ প্রক্রিয়া একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সক্রিয় থাকে, যাকে বলা হয় ক্ষয়ের শেষ সীমা। অর্থাৎ এই সমতলীকরণ যে প্রক্রিয়াটা, এটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই তার কাজটা করতে পারে। অর্থাৎ একটা উঁচু অংশ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষয় করতে পারে, কিন্তু সেই সীমার বাইরে কিন্তু তার ক্ষয় করার আর ক্ষমতাটা থাকে না। এই যে সীমা পর্যন্ত ক্ষয় করতে থাকে, সেই সীমাটাকেই আমরা বলবো ক্ষয়ের শেষ সীমা। এবার আসছে গ্রেডেশন বা পর্যায়নের ভাগ। গ্রেডেশন বা পর্যায়নকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অবরোহণ আর একটা হচ্ছে আরোহণ। প্রথমে আসছে অবরোহণ বা ডিগ্রেডেশন। এতক্ষণ আমরা জানলাম গ্রেডেশন কাকে বলে, কথার অর্থ। এবার এই যে গ্রেডেশনের ভাগ অবরোহণ, এটা কাকে বলে এটা জানব। অবরোহণ জিনিসটা কি না, অবরোহণ হলো যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে ক্রমশ নিচু হয়ে আসে তাকে বলে অবরোহণ। অর্থাৎ আমরা যদি পার্বত্যভূমি থেকে সমভূমি পর্যন্ত লক্ষ্য করি পর্যায়গুলো, কোনো সুউচ্চ পার্বত্যভূমি সেটা ক্ষয় পেতে পেতে ক্রমান্বয়ে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়। সেখান থেকে আরও ক্ষয় পেতে পেতে সেটা ক্ষয়জাত মালভূমিতে পরিণত হয় এবং সর্বশেষে সেটা ক্ষয়প্রাপ্ত হতে হতে ক্ষয়জাত সমভূমিতে পরিণত হয়। এই ক্ষয়জাত সমভূমির পর কিন্তু তার আর ক্ষয় করার কোনো ক্ষমতা থাকে না। এই সুউচ্চ পার্বত্যভূমি থেকে এই ক্ষয়জাত সমভূমি পর্যন্ত যে ক্ষয়ের প্রক্রিয়াটা চলে সেটাই হচ্ছে অবরোহণ। এবার আসছি অবরোহণের বৈশিষ্ট্য। এই অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি না, এই অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, প্রধান কাজ হলো বহির্জাত প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস ঘটানো। অর্থাৎ আমরা একটু আগেই সংজ্ঞাতে পড়লাম যে অবরোহণ কাকে বলে। তো সেখানে আমরা দেখেছিলাম যে ক্ষয় করার প্রক্রিয়া।
তো এখান থেকে বৈশিষ্ট্যটা বলতে পারি যে বহির্জাত প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস ঘটানোই হলো অবরোহণের প্রধান কাজ। 2 নম্বর, অবরোহণের শেষ সীমা। অবরোহণের শেষ সীমা হলো নিকটতম কোনো সমুদ্রপৃষ্ঠ। অবরোহণের প্রকৃতি কীরকম? না, অবরোহণের প্রকৃতি হলো খুব ধীর প্রক্রিয়া। অবরোহণে অংশগ্রহণ করছে কোন কোন শক্তিগুলো? না, অবরোহণে অংশগ্রহণ করছে বহির্জাত শক্তি, যেমন আবহবিকার, পুঞ্জিত স্খলন, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি। এবার আসছে অবরোহণের মাধ্যম আর পদ্ধতি, অর্থাৎ অবরোহণ প্রক্রিয়াটা যেটা হচ্ছে সেটা কিসের মাধ্যমে বা কোন মাধ্যম কাজ করছে এটা হওয়ার পিছনে, বা সেই মাধ্যমটা যে হচ্ছে কোন পদ্ধতিতে সেটা করছে। তো অবরোহণ প্রক্রিয়াটা সংগঠিত করার পেছনে প্রধান যে মাধ্যমটি আছে সেটি হলো নদী। ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে জলপ্রবাহের আঘাত, ঘর্ষণ, অবঘর্ষ, দ্রবণ ইত্যাদি পদ্ধতির দ্বারা উঁচু জায়গাগুলির ক্ষয় হয় এবং এই ক্ষয় করার মাধ্যমেই নদী তার অবরোহণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করে। এবার আসছে নিয়ন্ত্রক বা ফ্যাক্টরস। অর্থাৎ কোন কোন জিনিসগুলো এই অবরোহণ বা ডিগ্রেডেশনকে নিয়ন্ত্রণ করে, এগুলোই হচ্ছে এই প্রক্রিয়ার নিয়ন্ত্রক। তো অবরোহণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে যে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গের ক্ষয় করার ক্ষমতা। অর্থাৎ এগুলো কতটা পরিমাণে ক্ষয় করতে পারে তার উপর নির্ভর করছে কিন্তু অবরোহণ প্রক্রিয়াটা। পুঞ্জিত স্খলনের পরিমাণ, অর্থাৎ পুঞ্জিত স্খলন ঠিক কতটা পরিমাণে হচ্ছে। আবহবিকারের তীব্রতা ও ব্যাপ্তি, আবহবিকারটা কতটা তীব্র এবং তার ব্যাপ্তিকাল কতটা হচ্ছে, এটাও এই অবরোহণ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। ভূমিরূপের বৈশিষ্ট্য, ভূতাত্ত্বিক অবস্থা। ভূতাত্ত্বিক অবস্থা বলতে কীরকম? ভূ আলোড়ন, শিলার গঠন, শিলার প্রকৃতি, এই বিষয়গুলো এই অবরোহণ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে আবহাওয়া, জলবায়ুগত অবস্থা। কোন অঞ্চলের আবহাওয়া বা জলবায়ুগত অবস্থা সেই অঞ্চলের অবরোহণ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন। স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন কী করে নিয়ন্ত্রণ করে? না, স্বাভাবিক উদ্ভিদ যদি কোনো জায়গায় থাকে তাহলে আমরা কি জানি যে তার মূলটা মাটিটা আঁকড়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই সেটা ক্ষয় করতে পারে না। তাই যেখানে স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদনটা বেশি সেখানে অবরোহণ প্রক্রিয়াটা স্বভাবতই কম হয়, এবং যেখানে স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদনটা কম সেখানে স্বভাবতই অবরোহণ প্রক্রিয়া তার অন্যান্য নিয়ন্ত্রকগুলি পর্যাপ্ত পরিমাণে থাকলে অবরোহণ প্রক্রিয়াটা সক্রিয় হতে পারে। এবার আসছি অবরোহণের প্রভাব বা রেজাল্ট্যান্ট ল্যান্ডফর্মস। অর্থাৎ এই অবরোহণ যে প্রক্রিয়াটা হচ্ছে এটার প্রভাবে কী ধরনের ভূপ্রকৃতি বা ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। না, এর প্রভাবে রেগলিত সৃষ্টি হচ্ছে, অর্থাৎ উঁচু পার্বত্য ভূমিতে নুড়ি কাঁকড় এগুলো ক্ষয় পেতে পেতে মাটিতে পরিণত হচ্ছে। পার্বত্য ভূমি থেকে মালভূমি, মালভূমি থেকে মসৃণ সমভূমির সৃষ্টি হচ্ছে। ক্ষয়জাত ভূমিরূপ তৈরি হচ্ছে। বন্ধুর মালভূমি থেকে ব্যবচ্ছিন্ন মালভূমি তৈরি হচ্ছে, আবার সেখান থেকে সমভূমি তৈরি হচ্ছে। আর কি হচ্ছে না, সমভূমির যে উচ্চতাটা সেই উচ্চতা বা যে ঢাল রয়েছে সেই ঢালের হ্রাস ঘটছে। উত্তল ও অবতল ঢাল সৃষ্টি, ঢালের পশ্চাৎপসরণ, ঢালের বন্ধুরতা থেকে সমতল ভূমির সৃষ্টি হচ্ছে। এবার আসছি অ্যাগ্রেডেশন। অ্যাগ্রেডেশন বা আরোহণ। এখন এই অ্যাগ্রেডেশন বা আরোহণ প্রক্রিয়াটা কি না, অ্যাগ্রেডেশন বা আরোহণ প্রক্রিয়া হলো সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের স্থলভূমির নিচু অংশগুলি বা নিম্নভূমি বিভিন্ন প্রকার বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট পলি, বালি, কাঁকড় ইত্যাদি যে পদার্থগুলো আছে এগুলির দ্বারা ভরাট হয়ে যায়। এই পুরো ভরাট হওয়ার প্রক্রিয়াটাই সেটাই হচ্ছে আরোহণ। এক কথায় বলতে পারি আমরা বহির্জাত প্রাকৃতিক শক্তির প্রভাবে নিম্নভূমি ভরাট হওয়ার প্রক্রিয়াকে
আরোহণ বলে। এই আরোহণের ফলে নদীর নিম্ন প্রবাহে বদ্বীপ, বালুচর, প্লাবনভূমি ইত্যাদি সৃষ্টি হয়। আমাদের দেশে যে গঙ্গা নদী আছে, এই গঙ্গা নদীর বদ্বীপটা কিন্তু আরোহণ প্রক্রিয়ার ফলেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ আরোহণ প্রক্রিয়াটা আমরা কি দেখলাম না, আরোহণ প্রক্রিয়াটা আমরা দেখলাম যে স্থলভাগের কোনো নিচু অংশ, সেখানে বহির্জাত প্রক্রিয়ায় আগত বালি, নুড়ি, কাঁকর ইত্যাদি ওই উক্ত নিম্নভূমিতে জমা হয়ে সে নিম্নভূমিটা ভরাট হয়ে ক্রমান্বয়ে যে ভূমিরূপ গঠন হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে আরোহণ। এবার আসছে এই আরোহণের বৈশিষ্ট্য, অর্থাৎ এই আরোহণের বৈশিষ্ট্যগুলো কী কী। আমরা সংজ্ঞাটা বিশ্লেষণ করলেই কয়েকটা বৈশিষ্ট্য পেয়ে যাব। আরোহণের প্রধান কাজ হলো পলি, কাঁকর, বালি ইত্যাদির দ্বারা নিম্নভূমি ভরাটের মাধ্যমে সমভূমিকরণ প্রক্রিয়া, অর্থাৎ একটা লেভেলিংয়ের যে চেষ্টা, সেটা হলো আরোহণ প্রক্রিয়ার প্রধান কাজ। আরোহণ প্রক্রিয়ার প্রকৃতি কীরকম না, আরোহণ প্রক্রিয়াও একটি খুব ধীর প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়ার মতো। আরোহণ প্রক্রিয়ার প্রধান মাধ্যম ও পদ্ধতি কী না, আরোহণ প্রক্রিয়ার প্রধান মাধ্যম হলো নদী, আবার আবহবিকারও পরোক্ষভাবে এখানে সাহায্য করে। এছাড়া বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি প্রক্রিয়াগুলো কাজ করে এখানে না। আরোহণে এই যে পদার্থগুলো জমা হচ্ছে, এই পদার্থসমূহের উৎস কোথায়, মানে কোথা থেকে আসছে এই পদার্থসমূহ, যেগুলো পদার্থসমূহগুলো এসে এখানে জমা হচ্ছে, এগুলো জমা আসলে তবে না জমা হবে, তাহলে এগুলো কোথা থেকে আসছে না, এগুলো আসছে অবরোহণের মাধ্যমে সৃষ্ট যে পদার্থগুলো, সেগুলোই পরিবহন হয়ে এখানে এসে জমা হচ্ছে। নেক্সট, আরোহণ চলাকালীন অবরোহণ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য এই আরোহণের। এই আরোহণ চলাকালীন অবরোহণটা কি করে হচ্ছে না, আরোহণ চলাকালীন অবরোহণ হচ্ছে এইভাবে যে ধরো কোনো স্থলভূমির নিচু অংশ বহির্জাত প্রক্রিয়ায় যে আগত যে পদার্থগুলো, সেগুলো দ্বারা ভরাটকরণ চলছে বা সঞ্চয় কাজ চলছে। এবার সঞ্চয়ের কাজ চলতে চলতে সেই অঞ্চলে ভূমিটা ক্রমান্বয়ে ডেভেলপ হচ্ছে। এবার এই সময় যদি ভূমির উত্থান হয়, ভূমির উত্থান কী করে হতে পারে না, ভূ আলোড়নজনিত কোনো কারণে যদি উত্থান হয়, তাহলে সেটা ক্রমান্বয়ে আবার উঁচু ভূমিতে পরিণত হয়। তো সেই ক্ষেত্রে পুনরায় আরোহণের পরিবর্তে অবরোহণ প্রক্রিয়াটা সক্রিয় হয়ে যায়। তো এই হলো আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য। এবার আসছে আরোহণ প্রক্রিয়ার ফ্যাক্টরস বা নিয়ন্ত্রক, অর্থাৎ কোন কোন বিষয়গুলি এই আরোহণ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। আরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রণ করে সেটা প্রধান হলো ভূমির ঢাল, অর্থাৎ ভূমির ঢাল যত কম হবে তত পলি সঞ্চয় বেশি হবে। 2 নম্বর হচ্ছে আবহাওয়া ও জলবায়ুগত অবস্থা। আবহাওয়া ও জলবায়ুগত অবস্থা এইটার উপর নির্ভর করে আরোহণ প্রক্রিয়াটা কিন্তু সংগঠিত হয়। এবার আসছে ভূমিরূপ ও ভূতাত্ত্বিক গঠন, অর্থাৎ যে অঞ্চলে আরোহণ প্রক্রিয়াটি ঘটবে সেই অঞ্চলের ভূমিরূপটা কীরকম বা তার ভূতাত্ত্বিক গঠনটাই কীরকম, সেটাও কিন্তু আরোহণ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে। ভূ আলোড়নজনিত কারণে ভূমির উত্থান বা অবনমন, আমরা একটু আগেই বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়লাম যে আরোহণ চলাকালীন অবরোহণ, এটাই একটা নিয়ন্ত্রকের মধ্যে আসছে যে ভূ আলোড়নজনিত কারণে ভূমির উত্থান বা অবনমন যদি হয়, সেক্ষেত্রে আরোহণ প্রক্রিয়াটা কিন্তু ব্যাহত হয়ে যায়। তাহলে ভূ আলোড়নজনিত যে কারণটা, সেটাও কিন্তু আরোহণ প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে। 5 নম্বর হচ্ছে পদার্থের নিয়মিত যোগান এবং পর্যাপ্ত যোগান, অর্থাৎ যে পদার্থগুলো ওই নিম্নভূমিতে জমাট হচ্ছে দিয়ে সঞ্চয় কার্যটা চালাচ্ছে, সেই পদার্থের পর্যাপ্ত এবং রেগুলার একটা যোগান থাকতে হবে, তা না হলে কিন্তু এই আরোহণ প্রক্রিয়াটা ব্যাহত হবে। এবার আসছে আরোহণের প্রভাব। আরোহণের প্রভাব বা রেজাল্ট্যান্ট ল্যান্ডফর্মস, অর্থাৎ এই আরোহণ প্রক্রিয়াটা যে সংঘটিত হচ্ছে তার ফলে কী ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে।
আমরা স্বভাবতই একটা আন্দাজে বলতেই পারি যে যেহেতু সঞ্চয় কাজ চলছে তাহলে এখানে সঞ্চয়জাত ভূমিরূপই দেখতে পাবো। নানা প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ, যেমন নদী তার সঞ্চয়জাত ভূমিরূপগুলো যেগুলো তৈরি করে সেগুলো হচ্ছে বদ্বীপ, স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমি ইত্যাদি। এগুলো সব কিন্তু আরোহণ প্রক্রিয়াতেই সৃষ্টি। হিমবাহ, হিমবাহ হচ্ছে গেম, ড্রামলিন ইত্যাদি। বায়ু প্রবাহের সঞ্চয় কার্যের ফলে হচ্ছে বালিয়াড়ি, লোয়ের সমভূমি ইত্যাদি। আবার সমুদ্র তরঙ্গের যে সঞ্চয় কাজ তার ফলে তৈরি হচ্ছে বাঁধ, স্পিট ইত্যাদি। এই সঞ্চয় ভূমির ফলে, সঞ্চয় কাজের ফলে বিস্তীর্ণ সমতল ভূমির সৃষ্টি হয়। অর্থাৎ একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যদি কোনো নিম্নভূমি থাকে এবং আরোহণ প্রক্রিয়াটা সংগঠন করার জন্য পর্যাপ্ত শর্তগুলো পূরণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটা বিস্তীর্ণ সমতল ভূমির সৃষ্টি হয়। এছাড়া আর কি হয় না, নদী উপত্যকা এবং সমুদ্র উপকূলের ভূদৃশ্যটা খুব বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে। তো এই গেল অবরোহণ এবং আরোহণের আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আসছি এজেন্টস। কিসের এজেন্টস? না, এই যে গ্রেডেশন বা পর্যায়ন, এই প্রক্রিয়াটার এজেন্ট বা মাধ্যম, কোন কোন মাধ্যমগুলোতে এই পর্যায়ন প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে। না, পর্যায়নের প্রধান মাধ্যম হিসেবে আমরা চারটিকে বলতে পারি। একটা হচ্ছে নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। এছাড়াও আছে ভৌমজল, পুঞ্জিত স্খলন ইত্যাদি। নদী কিভাবে করে? না, নদী হচ্ছে ঘর্ষণ, অবঘর্ষ, দ্রবণ, লম্ফদান ইত্যাদি পদ্ধতির মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া সংগঠিত করে, আর সঞ্চয় কাজের মাধ্যমে আরোহণ প্রক্রিয়া সংগঠিত করে। বায়ুপ্রবাহ, বায়ুপ্রবাহ কী করছে? না, বায়ুপ্রবাহের ক্ষেত্রে অবঘর্ষ, অপসারণ, ঘর্ষণ, ক্ষয়সাধন এগুলোর দ্বারা হচ্ছে অবরোহণ প্রক্রিয়াটা, আর ক্ষয়জাত পদার্থসমূহ নিম্নভূমিতে সঞ্চয় হয়ে আরোহণ প্রক্রিয়া সংগঠিত হচ্ছে। হিমবাহের ক্ষেত্রে কি হচ্ছে? না, হিমবাহের ক্ষেত্রে উৎপাটন আর অবঘর্ষের মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া সংগঠিত হচ্ছে, আর অবরোহণ প্রক্রিয়ায় যে ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ রয়েছে সেগুলো সঞ্চয় হয়ে আরোহণ প্রক্রিয়াটা সংগঠিত করছে। সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে কীরকম আছে? না, সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে হচ্ছে শৈলশিরা যেগুলো আছে সেগুলোকে ক্ষয় করছে অবরোহণ প্রক্রিয়ায়। তারপর সেই ক্ষয় করার পর ক্ষয়জাত যে পদার্থগুলো থাকছে সেই পদার্থগুলো কোথায় যাচ্ছে? না, সেগুলো হচ্ছে উপকূলের কাছাকাছি বা ওই শৈলশিরা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গার যে নিচু অংশটা, সেই নিচু অংশই সঞ্চয় হয়ে আরোহণ প্রক্রিয়াটি সংগঠিত হচ্ছে। এছাড়াও হচ্ছে ভৌমজল। ভৌমজলের ক্ষেত্রে কি হচ্ছে? না, চুনাপাথর গঠিত যেখানে অঞ্চল রয়েছে সেখানে আমরা স্বভাবতই জানি যে ভৌমজলের ক্ষয়টা খুব বেশি হয়। এই চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজল নানা প্রক্রিয়ায় ক্ষয় করে অবরোহণ প্রক্রিয়াটা সংগঠিত করছে, আর এই ক্ষয়জাত পদার্থগুলি সঞ্চয় করে আরোহণ প্রক্রিয়া সংগঠন করে ভূমির পরিবর্তন করছে। পুঞ্জিত স্খলনের ক্ষেত্রে কি হচ্ছে? না, পুঞ্জিত স্খলনের ক্ষেত্রে প্রথমে ভূমিধস হচ্ছে। ভূমিধসের ফলে কি হয়? একটা কোনো অঞ্চলে ভূমিধস হলে সেখানে সেই অঞ্চলটার উচ্চতা হ্রাস হচ্ছে, তাহলে কি হচ্ছে? সেখানে অবরোহণ প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে। এবার সেই অঞ্চলে ভূমিধসের ফলে কোনো জায়গায় তো আর সেগুলো থেমে থাকছে না পদার্থগুলো, সেগুলো নিচের দিকে ভূমির টানে চলে আসছে, ঢালের টানে। সেই স্খলিত যে পদার্থগুলো সেটা নিম্নভূমি ভরাট করে আরোহণ প্রক্রিয়াটা সংগঠিত করছে। তো এই গেল আমার এজেন্টস অফ গ্রেডেশন। এবার আসছে ক্ষয়, পরিবহন এবং সঞ্চয়ের সাথে পর্যায়নের সম্পর্ক, রিলেশনশিপ এবং গ্রেডেশন, ইরোশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিপোজিশন। অর্থাৎ এই যে ক্ষয়, পরিবহন, সঞ্চয় কাজ, এই তিনটের সাথে পর্যায়নের কী সম্পর্ক, কীভাবে সম্পর্কিত আছে? এই তিনটের সাথে আমরা পর্যায়নের সাথে সম্পর্কটা বিশ্লেষণ করতে গিয়ে একটা ইকুয়েশনের কথা আসতে পারি, সেটা হচ্ছে গ্রেডেশন সমান ইরোশন প্লাস ট্রান্সপোর্টেশন প্লাস ডিপোজিশন। অর্থাৎ পর্যায়ন সমান ক্ষয়ীভবন প্লাস পরিবহন প্লাস সঞ্চয়করণ। কী করে হচ্ছে ব্যাপারটা? না, পর্যায়ন প্রক্রিয়ায় কোনো উঁচু অংশে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সেবার ক্ষয়প্রাপ্ত হওয়ার পর সেই যে ক্ষয়প্রাপ্ত যত পদার্থগুলো সেগুলো পরিবহন হচ্ছে
অর্থাৎ ঢালের টানে বা অন্য যেসব শর্তগুলো রয়েছে সেগুলোর দ্বারা সেগুলো পরিবহন হচ্ছে। পরিবহন হতে কোথায় যাচ্ছে না, যেখানে নিম্নভূমি রয়েছে বা সংলগ্ন যে নিচু অংশগুলো রয়েছে সেখানে গিয়ে জমা হচ্ছে। অর্থাৎ প্রথমে হলো ক্ষয়ীভবন পার্বত্য অঞ্চলে, তারপর পরিবহন হলো, তারপর নিম্নভূমিতে সঞ্চয়করণ। এইভাবে পুরো পর্যায়ন প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। অর্থাৎ পর্যায়নের ক্ষেত্রে যদি ক্ষয়ীভবন বা পরিবহন বা সঞ্চয়করণ কোনো একটি ক্ষেত্রে ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে কিন্তু পর্যায়ন প্রক্রিয়াটি পুরোটি ব্যাহত হয়। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আলোচনা। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও কিছু বোঝার অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এখানে আমি তোমাদের যে বিষয়টা পড়ালাম সেটা একটি সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছি, যাতে তোমরা পরীক্ষার হলে ঠিকঠাকভাবে লিখে আসতে পারো যদি ব্রড কোয়েশ্চেন পড়ে। এই যে অবরোহণের বৈশিষ্ট্যগুলো, তোমরা বৈশিষ্ট্যগুলো লেখার ক্ষেত্রে এইভাবে লিখবে। ব্রড কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে প্রেজেন্টেশন একটা কিন্তু খুব ভালো গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রেজেন্টেশন যদি ঠিকঠাক না হয়, অর্থাৎ তুমি বিষয়টা জানলে, ঠিক আছে, লিখলে, থরলি লিখলে তো হয় না। একটা প্রেজেন্টেশন একটা যিনি পরীক্ষক আছেন তার কাছে একটা বড় ম্যাটার করে। প্রেজেন্টেশন ঠিকঠাক হলে নাম্বারটা খুব স্কোরিংও হয়। এখানে দেখছো ক্ষয়, পরিবহন আর সঞ্চয়নের সাথে পর্যায়নের সম্পর্কটা। প্রথমে তোমরা এইভাবে একটা ইকুয়েশনটা দেবে, তারপরে এই বাংলাতে, পরে ছবিটা দিয়ে তারপর তোমরা অ্যানালাইসিস করবে। আমি এখানে অ্যানালাইসিস করিনি, তোমরা সেটা করে দেবে। তোমাদের মুখে বলেছি, বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতেও পেরেছ। এখানে এজেন্টসগুলো রয়েছে, গ্রেডিয়েন্টগুলো, এটা এইভাবে প্রেজেন্টেশন করলেও তোমরা ভালোই নাম্বার পাবে। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।